হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ফিজিক্স এনসিইআরটি কোর্স এটা শুরু হচ্ছে। তো আজকে আমরা ক্লাস 11-এর 3 নম্বর চ্যাপ্টার মোশন ইন ওয়ান ডাইমেনশন অর্থাৎ সরল রেখায় গতি, সরল রেখা বরাবর গতি, এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। তো যেভাবে আমি তোমাদের বলেছিলাম সেই অনুযায়ী ক্লাসটা হচ্ছে। আজকে আমরা এনসিইআরটির যে মোশন ইন ওয়ান ডাইমেনশন অর্থাৎ ক্লাস 11-এর যে থার্ড চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাটা আমরা পড়ব। 3.1 যে টপিকটা আছে সেই 3.1 টপিক ইন্ট্রোডাকশন, তো এই টপিকটা আজকে আমাদের আলোচনার বিষয় হবে। তো এইটা ক্লাস 11-এ যারা পড়ছো, যারা ক্লাস 12-এ পড়ছো, যারা নিট জয়েন্ট ডাব্লিউবিজেই দেবে তাদের জন্য তো বেনিফিশিয়াল, সবার জন্য এটা কাজে লাগবে। আর আমরা এখানে এনসিইআরটি লাইন বাই লাইন ভালো করে বুঝবো, লাইন বাই লাইন পড়বো, ওকে। আর পুরোপুরিটা বেঙ্গলিতে হবে এবং তার সাথে সাথে বেঙ্গলি আর ইংলিশের মানে পুরোটা পাশাপাশি রেখেই পড়ানো হবে, তাহলে তোমাদের যেটাতে সুবিধা সেটাতে তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা ফার্স্ট স্টার্ট করছি মোশন ইন এ স্ট্রেট লাইন, তার 3.1 যে টপিকটা আছে অর্থাৎ ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেটা আমরা স্টার্ট করছি, ওকে। তো এখানে কি বলা হয়েছে দেখো, এই যে চ্যাপ্টারটার নাম আছে মোশন ইন এ স্ট্রেট লাইন, অর্থাৎ আমরা কোনো বস্তুর মোশন অর্থাৎ গতি নিয়ে পড়াশোনা করব, কিন্তু সেই গতিটা কীরকম হবে, অনলি স্ট্রেট লাইনে হবে, অর্থাৎ একটা সরলরেখার মধ্যেই গতিটা সীমাবদ্ধ থাকবে। সরলরেখা বরাবর গতি, ক্লিয়ার? আস্তে আস্তে এটা আরো ক্লিয়ার হবে আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে। আমি আগে জাস্ট পড়ছি। দেখো এখানে বেসিক্যালি কি বলা হয়েছে, দেখো বেসিক্যালি এখানে বলা হয়েছে ইন্ট্রোডাকশন আমাদের কি দিয়েছে, বলা হচ্ছে মোশন ইজ কমন টু এভরিথিং ইন দ্য ইউনিভার্স। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটাকে তোমরা মার্ক করে নেবে। এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের ইউনিভার্স আছে, ওকে, এই ইউনিভার্সের মধ্যে মোশন হচ্ছে একটা কমন জিনিস, অর্থাৎ আমাদের আশপাশে যে ইউনিভার্স আছে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এখানে প্রত্যেকটা বস্তুই গতিশীল বা তার সাথে মোশন বা গতি জড়িত আছে, ক্লিয়ার? এক্সাম্পল দিয়ে তোমাদের আরো বোঝাচ্ছে। কি বলছে, উই ওয়াক, আমরা হাঁটি, রান অ্যান্ড রাইড এ বাইসাইকেল, অর্থাৎ কখনো আমরা হাঁটি, কখনো আমরা দৌড়াই বা সাইকেলে করে আমরা কোথাও যাই, এগুলো এক্সাম্পল। ইভেন হোয়েন উই আর স্লিপিং, এমনকি আমরা যখন ঘুমাই তখন কি হয়, এয়ার মুভস ইনটু অ্যান্ড আউট অফ আওয়ার লাংস অ্যান্ড ব্লাড ফ্লোস ইন আর্টারিস অ্যান্ড ভেনাস। অর্থাৎ বলছে আমরা যখন ঘুমাই, এমনকি আমরা যখন ঘুমাই সেই অবস্থাতেও আমাদের এই যে লাং অর্থাৎ ফুসফুস আছে, তা মানে আমাদের লাং আছে, ফুসফুস বলো বা হৃৎপিণ্ড, সেখান থেকে কি হয়, রক্ত চলাচল করে, আমাদের শিরা উপশিরা দিয়েও রক্ত চলাচল করে। তার মানে কি, আমরা দেখে মনে হতে পারে যে আমরা ঘুমাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঘুমাচ্ছি, তা সত্ত্বেও আমাদের মধ্যে মোশন আছে। বাংলাতে যারা পড়ছো তারা এটা একবার দেখে নাও। এখানে বেসিক্যালি আমি মার্ক করে দিচ্ছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছুই গতিশীল। ডেফিনেটলি আমাদের আশপাশে আমরা যা দেখছি সমস্ত কিছুই আমরা কি দেখব, গতিশীল দেখব। এক্সাম্পল দিয়ে ওই একই কথা, যে আমরা হাঁটি, দৌড়াই, সাইকেল চালাই, এমনকি যখন আমরা ঘুমাই আমাদের ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং সেটা ফুসফুস থেকে আবার বেরিয়েও যায়, আর শিরা ও ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। তাহলে এইসব এক্সাম্পলগুলো থেকে তুমি বুঝতে পারছো যে আমাদের আশপাশে যাই কিছু দেখি না কেন, আমরা সমস্ত জিনিসই সাথে একটা মোশন অর্থাৎ একটা গতি জড়িত থাকে। তারপর কি বলা হচ্ছে দেখো, আমরা দেখি গাছ থেকে পাতা খসে পড়ে, জল বাঁধ থেকে নিচের দিকে প্রবাহিত হয়, মোটর গাড়ি, বিমান মানুষদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, ডেফিনেটলি এগুলো আমরা দেখি। ইভেন আমাদের আশেপাশের কথা ছেড়ে দাও, আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীর কথাটাও ভাবো, পৃথিবী 24 ঘন্টায় নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরপাক খায় এবং প্রতি 1 বছরে একবার সূর্যকে পুরোপুরি ঘুরে আসে। সূর্য এবার দেখো মানে কি, সূর্যের সাপেক্ষে পৃথিবীও নিজে গতিশীল, ইভেন সূর্য নিজের ছায়াপথে গতিশীল, অর্থাৎ আমরা যে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথে থাকি, রাইট, সেই ছায়াপথের সাপেক্ষেও সূর্য গতিশীল। এবং এইগুলো তো বললাম, সূর্য নিজেও ছায়াপথের সাপেক্ষে গতিশীল। আবার আমরা আমাদের যে নিজস্ব গ্যালাক্সি আছে অর্থাৎ আমরা যে আকাশগঙ্গা ছায়াপথে আছি, সেটাও আবার আলাদা 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 ছায়াপথ বা গ্যালাক্সি সাপেক্ষে রোটেট করছে।
তাহলে টেকনিক্যালি তোমরা এই প্যারাটা থেকে কি বুঝলে আমি আরেকবার ইংলিশে রিড করে দিচ্ছি। বলছে যে মোশন ইজ কমন টু এভরিথিং ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ এই ইউনিভার্সে তুমি যা কিছুই দেখো না কেন তার সাথে মোশন অর্থাৎ গতি জড়িত আছে। এক্সাম্পল এখানে অনেক কিছু দিয়েছে। এবার হয়তো তোমাদের মধ্যে কারুর কোশ্চেন জাগতে পারে যে স্যার আমাদের বাড়ি ঘর এগুলো তো মুভ করে না, আমাদের বাড়ি ঘর তো আমরা স্থির দেখি। দেখো আমরা পৃথিবীতে দাঁড়িয়ে যখন লক্ষ্য করছি আমাদের বাড়িঘর আমরা দেখছি স্থির আছে, কিন্তু আমরা যদি চাঁদে যাই, চাঁদের সাপেক্ষে আমরা যদি পৃথিবীকে লক্ষ্য করি, তাহলে পৃথিবী কি করছে? পৃথিবী অনবরত নিজের চারিদিকে ঘুরছে, আর পৃথিবীর মধ্যে যে বাড়ি গাছ রাস্তাঘাট যারা স্থির মনে হয় তারাও পৃথিবীর সাথে সাথে ঘুরছে। তাহলে কি হলো? অবশ্যই এদের মধ্যেও মোশন আছে। তার মানে তুমি একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমাদের ইউনিভার্সে এ টু জেড যে কোনো জিনিস সে মোশনে আছে। হয়তো আপাত দৃষ্টিতে আমাদের অ্যাপারেন্টলি আমাদের চোখে দেখে মনে হতে পারে যে বস্তুটা স্থির আছে, কিন্তু টেকনিক্যালি না, সে মোশনে আছে। অর্থাৎ ওই কথাটাই বলেছে যে মোশন ইজ কমন টু এভরিথিং ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সে এ টু জেড জিনিস সে মোশন ওরিয়েন্টেড, কারণ পুরো ইউনিভার্স অর্থাৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই একটা মোশনের মধ্যে আছে। ক্লিয়ার? এবার এখানে এক্সাম্পল দিচ্ছে, তোমরা হাঁটো সাইকেল চালাও, এগুলো তো আমি বলে দিলাম সব ক্লিয়ার। তো এগুলো সব ক্লিয়ার আছে, ইংলিশটাও আমি বলে দিলাম, বাংলাটাও বলে দিলাম। তাহলে প্রথম কথাটা তোমরা পড়ে এই যে প্যারাটা, এই প্যারা থেকে তোমরা কি শিখলে? স্যার আমাদের ইউনিভার্সে অর্থাৎ আমাদের আশপাশে যাই দেখি না কেন আমরা সবগুলোর সাথে একটা কমন টার্ম জড়িত, সেটা হচ্ছে মোশন বা গতি। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর মধ্যে গতি জড়িত থাকে। আপাত চোখে অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে কোনো বস্তু স্থির, কিন্তু টেকনিক্যালি আমরা যদি ঠিকভাবে দেখি তাহলে প্রত্যেকে মোশনে আছে। ওকে, নেক্সট প্যারাতে আমরা যাব। নেক্সট প্যারাতে কি বলছে দেখে নাও। মোশন ইজ চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন। দেখো এটাকে আমি মার্ক করব। এখানে বলছে যে মোশন ইজ চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম। এই কথাটার মানে আমি তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বোঝো। যে মোশন তাহলে কি? যদি প্রত্যেকটা বস্তুর সাথে মোশন জড়িত থাকে তাহলে মোশন আসলে কি হয়? বলছে মোশন তুমি কি করে পাবে? চেঞ্জ ইন পজিশন, এই শব্দটার দিকে ভালো করে মনোযোগ দাও। চেঞ্জ ইন পজিশন অর্থাৎ অবস্থানের পরিবর্তন। পজিশন মানে তোমার অবস্থান, তার চেঞ্জ পরিবর্তন এরকম যদি ঘটে কোনো অবজেক্টের কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা বলবো এটাকে ওই অবজেক্টটা মোশনে আছে। এই যে কথাটা বললাম না, এই কথাটা আমি একটু কাজ করি, আমি তোমাদের একটা এক্সাম্পল মানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো দেখো তোমরা একটুখানি, আমি নিচে করে দেখাচ্ছি। দেখো সাপোজ ধরে নাও এখানে আমার একটা রোড আছে এরকম, ওকে, রাস্তা আছে। তো এই রোডের ওপর ধরে নাও রোডের এক সাইডে এরকম কোনো একটা গাছ আছে, এখানে একটা এরকম টাইপের কোনো গাছ স্টে করছে, এটা গাছ হলো। ক্লিয়ার? এবার তুমি কি করলে? ধরে নাও তুমি সাপোজ এই জায়গাটা দাঁড়িয়ে আছো, রোডের একটা প্রান্তে তুমি চুপচাপ বসে আছো বা দাঁড়িয়ে আছো। তুমি বেশ কিছুক্ষণ ধরে, ধরে নাও তোমার হাত ঘড়িতে এখন 10টা বাজে, 10 AM, সকাল 10টা বাজে। তুমি সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত এই গাছটাকে লক্ষ্য করলে। তুমি কি দেখবে? এই যে গাছটার পজিশন, এইটা তার গাছের পজিশন, এই গাছের পজিশনটা কি চেঞ্জ হয়েছে, না গাছ যেখানে ছিল সেখানেই আছে? তোমরা বলবে না স্যার আমরা টাইমের রেসপেক্টে দেখলাম যে গাছটা আগেও যেখানে ছিল এখনো সেখানে আছে, অর্থাৎ এই গাছটা তার পজিশন টাইমের রেসপেক্টে চেঞ্জ করছে না। তাহলে তোমার চোখে এই গাছটাকে তুমি কিরকম দেখবে? রেস্টে না মোশনে? তোমরা বলবে যে স্যার হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো রেস্ট। কারণ আমরা স্যার এক্ষুনি পড়েছি যে মোশন ইজ চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু টাইম। যদি আমরা এটা বাংলাতে দেখি, বাংলাতে এটা আমরা কি বললাম? যে সময় সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে আমরা গতি বলে থাকি। তাহলে এই যে এক্সাম্পলটা আমি তোমাদের দিলাম, এই এক্সাম্পলটা কি, এই গাছটা কি সময় সাপেক্ষে অর্থাৎ টাইমের রেসপেক্টে তার অবস্থান পরিবর্তন করেছে? নিশ্চয়ই করেনি। তাহলে এটা হয়ে গেল আমার রেস্ট, মানে স্থির বস্তু। এবার ধরে নাও এই রোডের মধ্যে তুমি সাপোজ 10টার সময় এরকম জায়গায় কোনো একটা গাড়িকে আসতে দেখলে, এরকম জায়গায় কোনো একটা গাড়িকে আসতে দেখলে। তো গাড়িটা এই পথ দিয়ে গিয়ে ধরে নাও সাপোজ এরকম কোনো একটা জায়গায় ওই 10:05 চলে, মানে 10টার সময় তুমি এখানে দেখলে 10:05 গাড়িটা এই স্থান থেকে এই স্থানে চলে এলো। তাহলে তোমার সাপেক্ষে তুমি কি দেখলে? গাড়িটার পজিশন এই টাইমের সাপেক্ষে অর্থাৎ 10টা থেকে 10:05 এই 5 মিনিটের মধ্যে এই পজিশন থেকে চেঞ্জ হয়ে এই পজিশনে চলে এসছে।
তাহলে তুমি এবার বলবে যে স্যার এই যে গাড়িটা আছে এই গাড়িটার পজিশন টাইমের রেসপেক্টে আমার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি বলবো এই গাড়িটা কিসে আছে, মোশনে আছে। আশা করি বুঝতে পারছো আমার কথা। এবার একটা গল্প চলে এলো, দেখো এই যে গাছটা, এই গাছটা রেস্টে আছে, আর এই যে গাড়িটা এটা মোশনে আছে, এটা তুমি কোথা থেকে লক্ষ্য করছো, এই রাস্তার উপর দাঁড়িয়ে তুমি লক্ষ্য করছো। তাহলে এইটাই হয়ে যাবে তোমার রেফারেন্স ফ্রেম। আমি যে শব্দটা বললাম আরেকবার শোনো, এই জায়গাটা হয়ে যাবে তোমার রেফারেন্স ফ্রেম, অর্থাৎ আমরা যেখান থেকে দাঁড়িয়ে বা যেখান থেকে আমরা কোনো বস্তুর পজিশন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেটা মাপযোগ করতে যাই, সেইখানটাইকেই বলা হয় রেফারেন্স ফ্রেম, বাংলাতে বলা হয় নির্দেশ তন্ত্র। তাহলে আপাতত এই মানুষটা এই রাস্তার রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে আছে, তো তার চোখে এই গাছটাকে গতিশীল, এই রে স্থির, আর এই গাড়িটাকে গতিশীল মনে হলো, কারণ আমাদের বইতে পরিষ্কার এখানে লিখে দিয়েছে চেঞ্জ ইন পজিশন, বারবার বলছি। ক্লিয়ার? ওকে, এবার আমরা আরো এগোবো, কি বলছে দেখা যাক। হাউ ডাজ দ্য পজিশন চেঞ্জ উইথ টাইম। এবার কোশ্চেন এসে গেল যে পজিশনটা কিভাবে চেঞ্জ হতে পারে টাইমের রেসপেক্টে, সেটা আমাদের বুঝতে হবে। ইন দিস চ্যাপ্টার উই শ্যাল লার্ন হাউ টু ডেসক্রাইব মোশন, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন পড়ব, এখানে আমরা এই যে মোশনটা সম্পর্কে ডেসক্রাইব করব, অর্থাৎ মোশন কি হয়, কিরকম টাইপের মোশন হয়, কত ধরনের মোশন হয়, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ক্লিয়ার? ফর দিস উই ডেভেলপড দ্য কনসেপ্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন বা অ্যাক্সেলারেশন। এটা মোস্ট মাচ ইম্পর্টেন্ট জিনিস। দেখো, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করব। সেই কনসেপ্টটা কি? একটা ফিজিক্সের নতুন কনসেপ্ট, একটা হচ্ছে ভেলোসিটি অর্থাৎ বেগ, আর একটা হচ্ছে অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ। এটা আমরা ডেভেলপ করব। উই শ্যাল কনফাইন আওয়ারসেলফ টু দ্য স্টাডি অফ মোশন অফ অবজেক্ট অ্যালং এ স্ট্রেট লাইন অলসো নোন অ্যাজ রেক্টিলিনিয়ার মোশন, অর্থাৎ আমরা আমাদের এই পড়াশোনা বা এই চ্যাপ্টারের পড়াশোনাটা সীমাবদ্ধ রাখবো শুধুমাত্র স্ট্রেট লাইন মোশনের জন্য, যেটা আমি চ্যাপ্টারের শুরুতেই বলে দিলাম যে আওয়ারসেলফ টু দ্য স্টাডি অফ মোশন অবজেক্ট অ্যালং এ স্ট্রেট লাইন, কিরকম আমরা স্ট্রেট লাইনে সীমাবদ্ধ রাখবো। আর এইটাকেই আমরা অনেক সময় কি নামে ডেকে থাকি? রেক্টিলিনিয়ার মোশন। বাংলাতে এটাকে কি বলছে আমি মার্ক করে দিচ্ছি, দেখো যারা বাংলায় পড়ছো তাদের জন্য এখানে করে দিচ্ছি। বলছে যে আমরা বস্তুর সরলরেখা বরাবর গতি অধ্যয়নে আমাদেরকে সীমাবদ্ধ রাখবো, মানে আমরা বস্তুর সরলরেখা বরাবর গতিটা আমরা এখানে পড়বো, আর আমরা এখানে গতিবেগ আর ত্বরণের ধারণাটাকে আমরা এখানে বাড়াবো। আর এই যে রেক্টিলিনিয়ার মোশন, এই রেক্টিলিনিয়ার মোশনের বাংলাটাকে আমরা বলছি ঋজু গতি, ঋজু রেখার গতি, যেটাকে ইংলিশে বলা হয় রেক্টিলিনিয়ার মোশন। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা পড়বো, এরপর কি বলছে? ফর দ্য কেস অফ রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে আমরা এখানে রেক্টিলিনিয়ার মোশন অর্থাৎ মোশন অ্যালং এ স্ট্রেট লাইন অর্থাৎ একটা সরল রেখায় গতি পড়াশোনা করবো, তাছাড়া কিচ্ছু পড়বো না। এবং তার সাথে আরেকটা টার্ম আসছে, সেই টার্মটাও আমরা এখানে শিখবো, সেটাকে আমরা বলে থাকি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। দেখো, তোমাদেরকে তো এখন আমি ত্বরণ পড়াইনি, কারণ আমাদের পরের টপিকে আরো দু একটা টপিক পরে ত্বরণ আছে। যখন আমরা ত্বরণ শিখবো তখন আমরা এই জিনিসটা ভালো করে শিখবো, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্মের বাংলা হচ্ছে সুষম, আর অ্যাক্সেলারেশনের বাংলা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা কিছুদিন পর বা দু একটা ক্লাসের পর আমরা শিখে নেবো রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। মানে কেসটা কিরকম ভাবে বোঝো, কোনো একটা বস্তু স্ট্রেট লাইনে যাবে, কিরকম ভাবে যাবে? সরল রেখায় যাবে, কিন্তু সে কিরকম ভাবে তার গতিটা হবে? তার গতিটা হবে সুষম ত্বরণে। তো সেই সংক্রান্ত আমাদের কাছে টোটাল 3টে, আর সেইগুলোকে মিলিয়ে গুলিয়ে টোটাল 4টে আমরা সূত্র পড়বো। আমি এখন হালকা করে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এইরকম সূত্র তোমরা জানো, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর এরকমও জানো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ধরনের আমরা ফর্মুলা কোথায় শিখবো? রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে কোনো বস্তু যখন সুষম ত্বরণ নিয়ে কোথাও এগোবে সেই সংক্রান্ত আমরা কিছু জিনিস তখন শিখবো। নেক্সট কি বলছে দেখো, এ সেট অফ সিম্পল ইকুয়েশন ক্যান বি অবটেইনড। ওই যে এক্ষুনি 3টে আমি সিম্পল ইকুয়েশন দেখালাম, সেইটাকেই বলা হচ্ছে এখানে যে এ সেট অফ সিম্পল ইকুয়েশন ক্যান বি অবটেইনড, মানে ওই যখন কোনো বস্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে রেক্টিলিনিয়ার অর্থাৎ সরল রেখায় গতি করবে। ক্লিয়ার? আচ্ছা, ফাইনালি টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেটিভ নেচার অফ মোশন
উই ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, এখানে একটা গল্প আমি তোমাদের আগে বলবো, রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করবো। দেখো তোমাদেরকে আমি ছবি ড্র করে, ধরে নাও এটা একটা রোড আছে, ওকে ওকে, ধরে নাও এখান থেকে একটা গাড়ি, সেই গাড়িতে তুমি বসে আছো, এটা এ গাড়ি, সেই এ গাড়িটা সামনের দিকে ধরে নাও সাপোজ 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর অপোজিট দিক থেকে আরেকটা গাড়ি তোমার দিকেই ছুটে আসছে, এটা বি গাড়ি, ধরে নাও এটা 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসছে। এই যে দ্বিতীয় গাড়িটা, এই দ্বিতীয় গাড়িটা যখন তোমাকে পাস করবে, মানে তোমার পাশ দিয়ে শার্ট করে চলে যাবে, বাস্তব জীবনে এরকম উদাহরণ তোমাদের হয়েছে, তোমরা বাইক বা কোনো গাড়িতে যাচ্ছ, তোমার সামনের দিক থেকে আরেকটা গাড়ি চলে এলো, তুমি কি এর গতিবেগকে 10 দেখবে নাকি আরো বেশি দেখবে? তোমরা বলবে যে স্যার হ্যাঁ, আমি যদি এদিকে গতিশীল হই, সেই অবস্থায় যদি আরেকটা গাড়ি গতিশীল হয়, তাহলে আমি তার এই গাড়িটার ভেলোসিটিকে, যদি এই গাড়িতে বসে থাকি, 10-এর বেশি দেখবো, এক্স্যাক্টলি 15 দেখবো। কেন 15 হচ্ছে এসব আমরা পরে পড়বো, যখন আমাদের চ্যাপ্টারটা মানে এই শেষের দিকে এটা আছে, 7 নম্বর টপিকে রিলেটিভ ভেলোসিটি আছে, তখন বোঝাবো। জাস্ট আমি এখন ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি কিন্তু এখনো তোমাদের কিছু পড়াচ্ছি না, এইটা আমার জাস্ট বোঝানোর চেষ্টা করছি, একটা ভূমিকা দিচ্ছি। তাহলে এরকম সিন হলে সেটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতি। তাহলে আমরা শেষমেশ যখন আমরা ইউনিফর্ম অ্যাসেলারেশন, রেক্টিলিনিয়ার মোশন পড়ে নেবো, তারপর আমরা আন্ডারস্ট্যান্ড করব রিলেটিভ ভেলোসিটি সম্পর্কে একটু হালকা পাতলা, এই যে আমি মার্ক করে দিচ্ছি, রিলেটিভ নেচার অফ মোশন সম্পর্কে একটু হালকা পাতলা দেখে নেব। উই ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি, তারপর আমরা রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক বেগ কি সেটাও দেখে নেবো। এক্ষুনি যে এক্সাম্পল দিলাম না, তুমি যা ওই গাড়িটা আসছিল 10-এ, কিন্তু তোমার ভেলোসিটি থাকার জন্য একই দিকে আসছে, সেই জন্য তুমি ওর দেখবে 15। এইগুলো হচ্ছে রিলেটিভ ভেলোসিটির ব্যাপার স্যাপার, তখন আমরা পড়বো। নেক্সট কি বলছে, ইন আওয়ার ডিসকাশন, মানে আমাদের যে এই চ্যাপ্টারটা আলোচনা হবে, সেখানে আমরা কি করব, উই শ্যাল ট্রিট দ্য অবজেক্ট ইন মোশন অ্যাজ পয়েন্ট অবজেক্ট। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন। দেখো বলছে আমরা যে এই চ্যাপ্টারে কোনো বস্তু সম্পর্কে পড়াশোনা করবো, সেই বস্তুটাকে আমরা কিরকম অবজেক্ট ভাববো, পয়েন্ট অবজেক্ট, অর্থাৎ বিন্দু ভর। আমরা এখানে যে ধরনের বস্তুর কথা বলবো, ধরে নাও বড় বড় একটা ট্রাক হতে পারে, কোনো গাড়ি ছুটে যেতে পারে, এগুলোকে আমরা মনে মনে একটা বিন্দুর মতো ভাববো, ছোট ভাববো। এই যে এত বড় জিনিসটাকে আমরা একটুখানি করে নিলাম, তাহলে আমরা কি এখানে অ্যাপ্রক্সিমেশন বা তুলনা করলাম, তাই বলছে দিস অ্যাপ্রক্সিমেশন, মানে এই তুলনাটা ইজ ভ্যালিড, মানে এটা ভ্যালিড সো ফার অ্যাজ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট ইজ মাচ স্মলার দেন দ্য ডিস্টেন্স ইট মুভস ইন এ রিজনেবল ডিউরেশন অফ টাইম। এই পুরো কথাটার মানে বোঝো। ধরো নাও এই চ্যাপ্টারে কোনো একটা ট্রেনের অঙ্ক করতে দেওয়া হলো, বা ট্রেনের গতি নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে ট্রেন তো অনেকটাই বড়, কিন্তু আমরা এখানে ট্রেনকে বিন্দু ভর হিসাবে ভাববো। তাহলে এই ভাবাটা কি ভুল হবে, এই অ্যাপ্রক্সিমেশন নেওয়াটা কি ভুল হবে? একদমই ভুল হবে না। কারণ ধরে নাও ট্রেন যদি দিল্লি থেকে মুম্বাইয়ে যায়, মানে ধরে নাও দিল্লি একটা শহর, সেখান থেকে মুম্বাই শহরে একটা ট্রেন গেল, তুমি একটা জিনিস ভাবো তো, ট্রেন মানছি অনেক বড়, কিন্তু দিল্লি থেকে মুম্বাইয়ের দূরত্বটা কত বড়? তাহলে দিল্লি থেকে মুম্বাইয়ের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বের সাপেক্ষে ট্রেনের যে দূরত্ব বা ট্রেন কতটা লম্বা, সেটা কি কোনো ম্যাটার করে? কোনোরূপ ম্যাটার করে না। তাহলে সেই অ্যাপ্রক্সিমেশনটা তখন আমরা নিতে পারি। সেই জন্য এখানে বলে দিয়েছে, দেখো ক্লিয়ার কনসেপচুয়ালি বলে দিয়েছে যে এই যে অ্যাপ্রক্সিমেশন, এটা ভ্যালিড হবে সো ফার অ্যাজ দ্য সাইজ অফ অবজেক্ট ইজ মাচ স্মলার দ্যান দ্য ডিস্টেন্স ইট মুভস ইন এ রিজনেবল ডিউরেশন অফ টাইম। মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বস্তুটা এমন কিছু দূরত্ব অতিক্রম করে যেটা তার আকারের থেকে অনেক বড়, তাহলে সেক্ষেত্রে বস্তুটা যতটাই বড় হোক না কেন, ইভেন একটা ট্রেনের মতো বড় হোক না কেন, তাকে আমরা পয়েন্ট অবজেক্ট অর্থাৎ বিন্দু বস্তু বলে কল্পনা করে ম্যাথ করতে পারবো। ক্লিয়ার? তারপর কি বলছে, ইন এ গুড নাম্বার অফ সিচুয়েশনস ইন রিয়েল লাইফ, মানে বাস্তব জীবনে আমাদের এরকম অনেক কিছু সম্মুখীন হবে, সিচুয়েশন আসবে, দ্য সাইজ অফ অবজেক্ট ক্যান বি নেগলেক্টেড অ্যান্ড দে ক্যান বি কনসিডার্ড অ্যাজ পয়েন্ট লাইক অবজেক্ট উইদাউট মাচ এরর। অর্থাৎ বলছে কিছু কিছু স্পেশাল কেস থাকবে যেখানে আমরা বড় বড় বস্তুকে বিন্দু পয়েন্ট অবজেক্ট অর্থাৎ বিন্দু ভর রূপে কনসিডার করে নিতেই পারি, তাতে খুব একটা প্রবলেম হবে না। আশা করি এই প্যারাটাও বুঝেছো। যারা বাংলাতে পড়ছো, বাংলাতেও আমি একটু বলে দিই পুরোটা। তো দেখো এখানে বেসিক্যালি কি বলছে, আমরা এই তো আমি বলে দিচ্ছি, এগুলো নিয়ে খুব চাপ নেই। তো এই যে সমতরণে ঋজু গতির ক্ষেত্রে কয়েকটি সরল সমীকরণ পাওয়া যাবে, আমরা শিখবো, সেটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম 3টে সূত্র। আর আমরা গতির আপেক্ষিক প্রকৃতিটা নিয়েও এখানে একটু আলোচনা করব, আর আমরা আপেক্ষিক বেগের ধারণাটাও এই চ্যাপ্টার থেকে পাবো। ওকে,
আর এই যে বিন্দু বস্তু সম্পর্কে তোমাদের একটু আগে বলে দিলাম, বিন্দু বস্তু তখনই আমরা করতে পারবো যখন কোনো গ্রহণযোগ্য সময়ের অবকাশে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা অনেক কম হবে বস্তুর আকারটা। ক্লিয়ার? এগুলো তো বললাম। আর বাস্তব জীবনে যদি আমরা কোনো বড় বস্তুকে এইসব চ্যাপ্টার পড়ার সময় যদি বিন্দু হিসাবে ধরে নিই তাহলে বিশেষ কোনো ত্রুটি আমাদের হবে না। ওকে, আচ্ছা নেক্সট প্যারাটা আমরা এবার দেখে নেবো। নেক্সট প্যারাটা আমাদের কি বলছে, আচ্ছা এটা একটু আমি মুছে নিচ্ছি। ওকে, নেক্সট প্যারা দেখো, নেক্সট প্যারা খুব ইজি কথাই বলছে, ইন কাইনামেটিক্স, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি এই চ্যাপ্টারটাকে আমরা কাইনামেটিক্স বলতে পারি, আর একটা নামে ডাকা যেতে পারে কাইনামেটিক্স, বাংলাতে বলা হয় গতিবিদ্যা বা স্মৃতিবিজ্ঞান অনেক সময় বলে থাকা হয়। ওকে, বলছে ইন কাইনামেটিক্স অর্থাৎ এই চ্যাপ্টারে উই স্টাডি ওয়েস অফ ডিসক্রাইবিং মোশন উইদাউট গোয়িং ইনটু দ্য কজেস অফ মোশন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। আমি আগে মার্ক করব, মার্ক করার পর ডেপথে জিনিসটা তোমাদের বোঝাবো। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। আচ্ছা, এটা বোঝানোর জন্য না তোমাদের আমি আগে একটা ছবি আঁকাবো, ঠিক আছে? ছবিটা তোমাদের আমি এঁকে দেবো, তারপর আমি জিনিসটাকে পুরোপুরি ক্লিয়ার করব। সাপোজ ধরে নাও এখানে একটা রোড আছে, রাস্তা টাইপের কিছু একটা এখানে আছে। ওকে, ভেরি গুড। ধরে নাও এখানে একটা বস্তু রাখা আছে, একটা অবজেক্ট রাখা আছে, তার মাস হচ্ছে m। তুমি হঠাৎ দেখলে এই বস্তুটা এখান থেকে সামনের দিকে গতিশীল হতে শুরু করেছে একটা ভেলোসিটি নিয়ে, ইউ ভেলোসিটি নিয়ে, এরকম জায়গায় খানিকক্ষণ পর চলে এলো। আচ্ছা, তোমার কি মনে হয় এই বস্তুটা এমনি এমনি এই স্থান থেকে এই স্থানে পৌঁছে গেছে, নাকি পৌঁছানোর জন্য এর ওপর বল প্রয়োগ করা হয়েছে? তোমরা ক্লাস 9-10-এ অবশ্যই পড়েছো যে স্থির বস্তুর ওপর যদি কোনো বল প্রয়োগ করা হয়, যদি লব্ধি বল 0 না হয়, সেক্ষেত্রে যদি কোনো লব্ধি বল থেকে যায়, যদি কোনো নেট ফোর্স এর ওপর কাজ করে, তাহলে বস্তুটাতে একটা ত্বরণ উৎপন্ন হয়, তার জন্য বস্তুটা এগিয়ে যায়, রাইট? তাহলে যখন এই বস্তুটা এগিয়ে যাবে তার মানে কি সে মোশনে থাকবে, আর আমরা এই চ্যাপ্টারে কি মোশন নিয়েই পড়াশোনা করছি। তাহলে এই বস্তুটা যখন মোশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তার মানে কোথাও না কোথাও এই বস্তুটার উপর একটা ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই বস্তুটা এখান থেকে যে এখানে এলো, এই যে মোশনটা এখানে তৈরি হলো, অর্থাৎ গতিটা তৈরি হলো, এই গতিটা হলো রেজাল্ট, অর্থাৎ ফলাফল। আর এই মোশনটা হওয়ার পিছনে কে দায়ী ছিল? একটা ফোর্স, আর এই ফোর্সটা ছিল রিজন, আর রিজন, অর্থাৎ ফোর্সটা ছিল কারণ, আর ফোর্সের ফলাফল স্বরূপ গতি। এই চ্যাপ্টারে যে আমি দাগ দিলাম না, এখানে তোমাদেরকে এটাই বুঝিয়েছে যে কাইনামেটিক্স তুমি যখন পড়বে তখন তুমি শুধুমাত্র ডেসক্রাইব দ্য মোশন, অর্থাৎ গতিটা নিয়েই আলোচনা করবে, গতি সংক্রান্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করবে। কখনোই সেই গতির কজ অর্থাৎ কারণ কি সেটা নিয়ে আলোচনা হবে না। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা ফোর্স নিয়ে কোনো পড়াশোনা করব না। সেটা আমরা কোথায় পড়ব? হোয়াট কজেস দ্য মোশন, অর্থাৎ এই গতিটার জন্য দায়ী কে, কারণ কি, সেই কজেসটা অর্থাৎ ফোর্স, সেটা আমরা পড়বো, ডেসক্রাইব করবো ইন দ্য নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 5, নিউটনস ল অফ মোশন। যখন নিউটনের গতিসূত্র আমরা পড়বো তখন আমরা এই কারণ অর্থাৎ ফোর্স নিয়ে পড়াশোনা করব। ক্লিয়ার? তখন সেটাকে আমরা বলবো ডাইনামিক্স, সেগুলো আমি পরে পরে বোঝাবো। তাহলে আমরা এখানে কিসের মধ্যে সীমাবদ্ধ থাকবো? মোশন প্যারামিটারস। দেখো মোশনের প্যারামিটার কি কি হয় আমি সাইডে লিখে দিচ্ছি। এই চ্যাপ্টারে যে আমরা মোশন পড়ছি তার সাথে জড়িত কি কি হতে পারে? তার সাথে জড়িত হতে পারে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাসেলারেশন, তারপর হতে পারে টাইম। এইসব জিনিসপত্রকে বলছি আমরা এখানে মোশন প্যারামিটার। এইগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো এই চ্যাপ্টারে। ক্লিয়ার? তাহলে দেখো বেসিক্যালি এখানে বাংলাটা আমি বলে দিচ্ছি, বাংলাতেও যারা করছো, বাংলাতে কি বলছে? গতিবিদ্যায় কাইনেমেটিক্সে আমরা বস্তু শুধু গতি মানে বস্তুর গতি বর্ণনার উপায়গুলো নিয়ে আলোচনা করি, কিন্তু গতি সৃষ্টি কেন হয় সে বিষয়ে কোনো আলোচনা করি না। সে বিষয়ে আলোচনা আমরা পরের চ্যাপ্টারে করব। ওকে, তাহলে এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। আশা করি প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি সত্যিই বুঝতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করো যে স্যার আমরা বুঝতে পেরেছি। আর যদি কারোর কোনো ডাউট থাকে অবভিয়াসলি কমেন্ট করো, আমি সেটা তোমাদের আনসার করে জানাবো। আর একটা আমি তাহলে এইখানে আমরা ইন্ট্রোডাকশন যেটা পড়লাম, এখানে আমরা ফাইনাল একটা সামারি নিয়ে নেব 2 মিনিটের মধ্যে, সেটা শুনে নাও ভালো করে। যে সিম্পল জিনিস, দেখো আমাদের আশপাশে না যে কোনো বস্তু দেখি সেই বস্তুটা মোশনে আছে, দ্যাটস অল। আচ্ছা, মোশন অনেক রকম হতে পারে। কোনো বস্তু এরকম স্ট্রেট লাইনে যেতে পারে, আবার কোনো বস্তু এরকম কি বলবো প্লেনে যেতে পারে, আবার কোনো বস্তু 3D-তেও যেতে পারে। বাট আমরা এখানে অনলি কনসিডার করছি একটা স্ট্রেট লাইন মোশন, অর্থাৎ আইদার এরকম স্ট্রেট লাইনে বস্তুটা সামনের দিকে যাবে বা পিছনের দিকে ফিরে আসবে।
এই মোশনটাকে আমরা বলি রেক্টিলিনিয়ার মোশন। আর এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি মোশনের যে প্যারামিটার কি কি হয়, ভেলোসিটি অর্থাৎ কি বেগ, ডিসপ্লেসমেন্ট, সরণ, টাইম, অ্যাসেলারেশন, এইসব জিনিস নিয়ে পড়াশোনা করব। সেই মোশনটা হওয়ার পিছনে যে কারণ বা রিজন, কি কারণ, ফোর্স, সেটা এখানে আমরা আলোচনা করব না। আমরা এখানে জাস্ট মোশনটা নিয়ে আলোচনা করব, আর ফোর্স আমরা পরে নিউটনস ল অফ মোশনে গিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আর একটা জিনিস, এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ মানে যেটা আমি পড়ালাম সেইটার একটা পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। কারণ তোমরা অনেকেই বলেছো যে স্যার আমাদের অনেক সময় লেখা পড়তে অসুবিধা হয়, একটু পিডিএফটা প্রোভাইড করলে খুব ভালো হয়। তো এটাই আমি করে দেবো, নো ডাউট। আর তোমরা ক্লাস করতে থাকো, আর পরের দিন তোমরা পাচ্ছ, পরের দিন তোমরা ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট টপিকটা তোমরা পাচ্ছ, কারণ আমি একদিন 11 পড়াচ্ছি, তারপর দিন 12, আবার 11। তো আশা করি তোমরা এই ক্লাসটা এনজয় করেছো। তো অবভিয়াসলি কমেন্ট করো আর একটু শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে করে আমি একটু মোটিভেটেড হই। ওকে, চলো ক্লাসটা আজকে এখানে শেষ করলাম।